নমস্কার, আদাব। আমি প্রবীর বিশ্বাস আর আপনারা দেখছেন এনকে ডিজিটালে আরও একটা নতুন পর্ব। আমরা একটা কথা প্রায় শুনি যে এই খেলা মেলা ভাতা এসব না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন পেট্রোলের ট্যাক্স কমিয়ে দিচ্ছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাকরির ব্যবস্থা করছে না, এইরকম অনেক কথা শুনি। বামপন্থীরা বলছে ভাতা নয়, ভিক্ষা নয়, চাকরি চাই, ন্যায্য দাবি চাকরির। কিন্তু এই নিয়ে আজকে যে আলোচনা করতে যাচ্ছি সে আলোচনা হয়তো আপনাদের সবার ভালো লাগবে না, কিন্তু অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আসুন চলে আসি আজকের এপিসোডে। একটা কথা প্রায় ওঠে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে জেলায় জেলায় গিয়ে খেলা করছেন, মেলা করছেন, এতে কি লাভ হচ্ছে। একটা কথা আপনাদের বলি, অর্থনীতি যতটুকু বুঝি তাতে এটা জানি আমরা যে সাধারণত গ্রামের মানুষ তাদের কেনাকাটা, চিকিৎসা ইত্যাদি করতে শহরে আসেন। অর্থাৎ গ্রামে যে পয়সাটা তিনি রোজগার করেন সেই পয়সাটা এসে খরচ করেন শহরে। শহর সমৃদ্ধশালী হয়, গ্রাম কিন্তু সেই অন্ধকারেই পড়ে থাকে। বাম জমানাতেও দেখেছি আমরা, তার আগে কংগ্রেসের জমানাতেও দেখেছি, গ্রাম কিন্তু অন্ধকারেই পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এসে চেষ্টা করলেন যে শহরের মানুষের পয়সা যাতে গ্রামে পৌঁছে যায়, যার জন্যই তিনি এই খেলা মেলা উৎসব এসবের ব্যবস্থা করছেন। বিভিন্ন ছুতোনাতায় মানুষকে ভাতা দিচ্ছেন। দেখুন, এই যে যখন কোনো মেলা হচ্ছে গ্রামের দিকে, শহরের মানুষ সেই মেলায় যাচ্ছেন। মেলার আদি মেলা যেগুলো আছে সেগুলোতে তো মানুষ জানি, নতুন নতুন যে উৎসব হচ্ছে তাতে মানুষ সামিল হচ্ছেন শহর থেকে গিয়ে। সেখানে শহরের মানুষ টাকা পয়সা খরচা করছেন, জিনিসপত্র কেনাকাটা করছেন, গ্রাম সমৃদ্ধ হচ্ছে। এটা গ্রাম যতক্ষণ না সমৃদ্ধ হবে ততক্ষণ কোনো দেশ, কোনো রাজ্য, কোনো এলাকার উন্নয়ন হওয়া অসম্ভব ব্যাপার। গ্রামকে আগে সমৃদ্ধশালী করতে হবে। এটা কিন্তু অর্থনীতির প্রথম পাঠ। যাই হোক, আমি অর্থনীতির ছাত্র নই, অর্থনীতি বোঝাতে আসবো না, কিন্তু গোদা বাংলায় যেটা বুঝি সেটা হচ্ছে যে গ্রামের মানুষের হাতে পয়সা না গেলে, গ্রামের মানুষ স্বয়ংসম্পূর্ণ না হলে শহর কিন্তু বাঁচবে না। ইতিহাস তার সাক্ষী। বিভিন্ন বড় বড় শহর শেষ হয়ে গিয়েছে তার আশেপাশে গ্রামগুলো সমৃদ্ধশালী না হওয়ার জন্য। আমাদের কলকাতাও কিন্তু প্রায় শেষ হতে বসেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবঙ্গে আসার পর তিনি যেভাবে এই যে জেলায় জেলায় উৎসব করছেন, জেলায় জেলায় অনুষ্ঠান করছেন, তাতে কিন্তু গ্রামের মানুষ কিছু পয়সা রোজগার করতে পারছেন। অর্থাৎ শহরের পয়সা গ্রামে যাচ্ছে, সেইখান থেকে গ্রামের মানুষ সমৃদ্ধশালী হচ্ছেন। আমরা অনেকটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি। আজকে সারা ভারতবর্ষের অর্থ ব্যবস্থা, জিডিপি যখন ভেঙে পড়েছে, বাংলার জিডিপি, বাংলার অর্থ ব্যবস্থা কিন্তু এখনও কিন্তু দৃঢ়ভাবে আছে। যেখানে নরেন্দ্র মোদী সরকার বলছেন যে পেট্রোলের ওপর ট্যাক্স না বসালে করোনার চিকিৎসা করা যাবে না, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, নতুন নতুন প্রকল্প ইমপ্লিমেন্ট করছেন। লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে মহিলারা, প্রত্যেক বাড়ির মহিলারা 500-1000 টাকা করে পাবেন। এত খরচ করছেন, এই খরচটা উঠছে কোত্থেকে? এই খরচটা পাওয়া যাচ্ছে কোত্থেকে? খরচটা নিশ্চয়ই ট্যাক্স থেকে আসছে। এই ট্যাক্সটা কে বসাচ্ছে? কেন্দ্রীয় সরকার বসাচ্ছে। তার একটা অংশ রাজ্য সরকার পায় জিএসটি থেকে, সেইখান থেকে চলছে। অথচ কেন্দ্রীয় সরকার যে পয়সাটা পাচ্ছে, ইউনিয়ন গভর্নমেন্টের কাছে যে অংশটা যাচ্ছে, তার ডেভেলপমেন্টের চরিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু স্বাস্থ্যসাথীর মতন একটা সমস্ত মানুষের কল্যাণকামী কোনো প্রকল্প দেখতে পাচ্ছি না। তিনি আয়ুষ্মান ভারত আনছেন, কিন্তু তাতে কিছু ইপস অ্যান্ড বাটস লাগিয়ে দিচ্ছেন। যেমন আপনার বাড়িতে মোটরসাইকেল থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, আপনার বাড়িতে টেলিভিশন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তা করেননি। গরিব, বড়লোক, জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য স্বাস্থ্যসাথী করেছেন। এটা কিন্তু একটা বড় সাফল্য। আচ্ছা, তারপরে দেখুন যে এই যে ট্যাক্সের টাকাগুলো যাচ্ছে, বলা হচ্ছে যে ট্যাক্সের টাকার কিছু অংশ, মানে পেট্রোল ডিজেলের যে ট্যাক্স আছে তার কিছু অংশ রাজ্য সরকার পায়। হ্যাঁ, পায়। আপনারা রাজ্য সরকারকে ট্যাক্সের অংশ ভাগ দিতে বাধ্য, কিন্তু আপনারা যে সেস বসাচ্ছেন ট্যাক্সের উপরে, পেট্রোল ডিজেলের উপর যে সেসটা আছে, সেই সেসটা মকুব করে দিন। এক ধাক্কায় 22 টাকা নেমে যাবে পেট্রোলের দাম। সেটা তো আপনারা মকুব করছেন না। এই সেসের টাকায় কি কি ডেভেলপমেন্ট হচ্ছে একটু শ্বেতপত্র দিয়ে জানান দেশবাসীকে। এই যে প্রত্যেক লিটার তেলে 22 টাকা করে আপনারা সেস নিচ্ছেন, সেই সেসটা নিয়ে দেশের কোন কল্যাণটা হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি 20,000 কোটি টাকার প্রধানমন্ত্রীর বাসভবন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি
8,000 8,500 কোটি টাকার প্লেন কেনা হচ্ছে, শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ টাকার মাশরুম খাচ্ছেন, দামি দামি পোশাক পরছেন, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু এই শেষের টাকাটা যাচ্ছে কোথায়? আমরা আগের দিনই প্রশ্ন তুলেছিলাম, এই যে টোল ট্যাক্স যে আপনি দিই, এই টোল ট্যাক্সের টাকা কোথায় কোন খাতে খরচ হয় কেন্দ্রীয় সরকার জানাতে পারছেন না আরটিআই করেও। কেন এরকমটা হচ্ছে ভাবতে হবে আপনাদেরকে। আজকের এপিসোড একটুও দীর্ঘায়িত করব না, কিন্তু এটা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে অর্থনীতি নিয়েছে, যে গ্রামের মানুষকে সমৃদ্ধশালী করার, এই অর্থনীতি যদি সারা ভারতবর্ষে নেওয়া যায়, গ্রামের কৃষকদের যদি আত্মনির্ভর করা যায়, তাদের কৃষি বিল মতন 3টে কালো বিল এনে কৃষকদের যদি গলা টিপে হত্যা না করা যায় এবং কৃষকদের যদি ডেভেলপমেন্ট করা যায়, তাহলে কিন্তু দেশ ডেভেলপমেন্ট হবে। কারণ আজও এই দেশটা কিন্তু গ্রাম নির্ভর, গ্রামের অর্থনীতি সবচেয়ে বড় অর্থনীতি। সেই গ্রাম নির্ভর অর্থনীতিকে কিন্তু শেষ করে দেওয়া হচ্ছে এই ইউনিয়ন গভর্নমেন্টের মাধ্যমে। কেন্দ্রের বিজেপি সরকার কিন্তু এইভাবেই গ্রামের অর্থনীতিকে শেষ করছে। পশ্চিমবাংলার অর্থনীতি এখনো কিন্তু টিম টিম করে হলেও চলছে। ভারতবর্ষে অন্যান্য রাজ্যের মধ্যে পাঞ্জাবের অর্থনীতি ভালো, কারণ পাঞ্জাবে আপনার কৃষকদের যে মূল্যায়ন যেভাবে করা হয়েছে হরিয়ানা পাঞ্জাবে, অন্য কোনো রাজ্যে সেভাবে করা হয়নি, এবং সেখানে কৃষি বিপ্লব ঘটে গিয়েছে। আর সেখানকার কৃষকদেরই কিন্তু পেটে ভাতে মারার চেষ্টা করছে এই কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পশ্চিমবঙ্গ সরকার পেট্রোল ডিজেল থেকে যে ট্যাক্স পাচ্ছে, সেই ট্যাক্স থেকে তারা ছেড়ে দিতেই পারে কিছু অংশ, কিন্তু তাতে অসুবিধাটা কি হবে? ধরুন আমাদের যে লাগোয়া রাজ্যগুলো আছে, আসাম আছে, আমাদের লাগোয়া রয়েছে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা। পশ্চিমবাংলার পেট্রোলের দাম কমে গেলে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডের লোক এখান থেকে কম দামে পেট্রোল নিয়ে গিয়ে অন্য রাজ্যে চলে যাবে। অতএব পেট্রোল ডিজেলের থেকে যদি জিএসটিটাই তুলে দেওয়া হয়, মানে জিএসটি লাগু করা হয়, এই যে জিএসটি না লাগু করে ইচ্ছে খুশি মতন ট্যাক্স বসাচ্ছে কেন্দ্রীয় সরকার, সেটা না করে যদি জিএসটি লাগু করে দেওয়া হয় এবং যদি সেসটা তুলে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের এখানে পেট্রোল এক ধাক্কায় আবার 70-80-তে চলে আসতে পারে। কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা নেই, তারা চাইছেন না পেট্রোল ডিজেলের উপর জিএসটি লাগু হোক বা সেস তুলে দিক। এই সেসের টাকা, প্রত্যেক লিটার পেট্রোল কেনার সময় যে আপনি 22 টাকা করে সেস দিচ্ছেন, এই টাকা কোন খাতে খরচ হচ্ছে, কত খরচ হচ্ছে, তার কোনো হিসেব নিকেশ পাওয়া যাচ্ছে না। কেন? অর্থমন্ত্রক থেকে একটি শ্বেতপত্র দাবি করা হোক যে আমরা পেট্রোল ডিজেল থেকে এত টাকা পেয়েছি। গত অর্থবর্ষে 2020-2021 অর্থবর্ষে 3,70,000 কোটি টাকা, 3,70,000 কোটি টাকা কিন্তু শুধু পেট্রোল ডিজেল থেকে ট্যাক্স আদায় করেছে কেন্দ্রীয় সরকার। ভাবতে পারেন এই 3,70,000 কোটি টাকা আমার আপনার কোন কল্যাণে লেগেছে? পেট্রোল ডিজেল না হয় আমরা বাইরে থেকে আনছি, বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম বাড়ছে, তাই গ্যাসের দামটা বাড়ছে কেন? জবাব দিতে হবে। কয়লার দাম কেন বাড়ছে? কয়লা তো আমাদের নিজের রিসোর্স, তো নিজেদের, আমরা তো কয়লা নিজেরা তুলি, তাহলে কয়লার দাম বাড়ছে কেন? আসলে কেন্দ্রীয় সরকার সব জিনিসের ওপর ট্যাক্স চাপাচ্ছে, টাকা তুলছে, কিন্তু সেই টাকা মানুষের কল্যাণে খরচ হচ্ছে না। কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো উত্তর দেওয়ার দায় বর্তমান কেন্দ্রীয় সরকারের নেই। ইতিমধ্যে বামপন্থীরা, তৃণমূল কংগ্রেস পথে নেমেছে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে। একমাত্র বিজেপি, আমাদের স্থানীয় বিজেপি, রাজ্যের বিজেপি, তাদের মধ্যে খালি কলহ আর কলহ শোনা যাচ্ছে। কখনো শুভেন্দুর বিরুদ্ধে দিলীপ, কখনো দিলীপের বিরুদ্ধে সৌমিত্র খান, কখনো সৌমিত্র খানের বিরুদ্ধে অনুপম হাজরা, কখনো অনুপম হাজরার বিরুদ্ধে আবার অন্য কেউ। এই ডামাডোল চলছে। আসলে দেশের মানুষ, রাজ্যের মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে, একটি পরিসংখ্যান বলছে মানুষের, ভারতবর্ষের সাধারণ মানুষের প্রতি মাসে ব্যয় 1,500 থেকে 3,000 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে শুধু পেট্রোল ডিজেলের দামের জন্য। এক একটা মানুষের মাসিক খরচ 1,500 থেকে 3,000 টাকায় বেড়ে গেছে। কিন্তু রোজগার বেড়েছে কতটা? কত নতুন কর্মসংস্থান হয়েছে? উল্টে মানুষের চাকরি চলে যাচ্ছে, মানুষের হাতে টাকা নেই, পয়সা নেই, উল্টে তেলের দাম আগুন। যাবে কোথায় মানুষ? আর কত কালই বা চুপ করে আমি আপনি সহ্য করব এগুলো? আমরা সংবাদ মাধ্যমে, কয়েকটি সংবাদ মাধ্যম, আমরা এর নিয়মিত প্রতিবাদ করছি, আর বাকিরা
সরকারের কাছ থেকে কি পায়, কি ব্যাপার আছে আমরা জানি না, কিন্তু তারা একজনও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেউ কিন্তু আওয়াজ তুলছে না। কোথায় কার কি কেচ্ছা সেই নিয়ে আলোচনা হচ্ছে, কোথায় জন বার্লা কি বলল দেশ ভাঙা রাজ্য ভাঙার কথা সেই নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু পেট্রোল ডিজেলের জন্য যে আমার আপনার মাসিক ব্যয়, আপনার গাড়ি না থাকলে আপনার 1,500 টাকা খরচ বেড়েছে, আর যাদের গাড়ি আছে মানে 2 চাকার গাড়ি আছে তাদের বেড়েছে 3,000 টাকা পর্যন্ত খরচ, আর যাদের 4 চাকা গাড়ি আছে, একটি করে গাড়ির কথা বলছি, তাদের খরচ বেড়েছে মাসে 5,500 টাকা মতন। এটা আমার কথা নয়, একদম তথ্য পরিসংখ্যান দিয়ে বলছি। অর্থাৎ যদি আপনার কোনো গাড়ি নাও থাকে তাও আপনাকে 1,500 টাকা বেশি খরচা করতে হচ্ছে এই ডিজেল পেট্রোলের দামের জন্য। কারণ পণ্য আনতে গেলে যে খরচ হচ্ছে সেই পণ্যের খরচের দাম বেড়ে যাচ্ছে, পণ্য পরিবহনের খরচে সেই দাম আপনাকেই চোকাতে হচ্ছে। যে উচ্ছে আপনি 20 টাকায় কিনতেন সে উচ্ছে কত টাকা, যে কাঁচা লঙ্কা আপনি কিনতেন সেই কাঁচা লঙ্কার দাম কত, যে সর্ষের তেল কিনতেন তার দাম কত, প্রত্যেকটি জিনিসের দাম হু হু করে বাড়ছে, এই শুধু পরিবহন খরচ বেড়েছে বলে। আর পরিবহন খরচ কমাতে গেলে কি করতে হবে, আগে ডিজেলের দাম কমাতে হবে। এই যে কৃষকেরা যে ডিজেল দিয়ে তারা বিভিন্ন যন্ত্রপাতি চালান, সেই কৃষকদের ডিজেলের ওপর ভর্তুকি চাই চাই চাই, এই রাজ্যটাকে এই দেশটাকে বাঁচাতে গেলে ডিজেলের ওপর ভর্তুকি কৃষকদের জন্য দিতে হবে, পরিবহনের জন্য দিতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার শুধু মন কি বাত বলেন, মানুষের মনের কথা শোনেন না। তাই মানুষের মনের কথা শোনাবার দায়িত্ব আমাদের মতন মিডিয়ার, আমরা শোনাই, তারা কর্ণপাতও করেন না। কিন্তু যেদিন দেশের মানুষ পথে নামবেন, ইতিমধ্যে মানুষ কিন্তু নামা শুরু করেছেন, যেদিন দেশের মানুষ পথে নামবেন সেদিনকে কিন্তু এই কেন্দ্রীয় সরকারকে এর উত্তর দিতেই হবে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় বাংলা।